ভদ্র মনে হয়, তাহলে এরকম স্যাবলমও করেন কেন? আপনার ব্যক্তিত্বের সাথে কি যায় এসব কাজ? এত পড়াশোনা করে কী লাভ যদি নিজেকে এরকম সস্তা দরের মানুষ হয়ে থাকেন? একদমে কথাগুলি বলে রূপা গটগট করে হাঁটা শুরু করে দিল। সমুদ্র থমকে দাঁড়িয়ে রইল। কি বলছে এসব রূপা? রূপা কি তাকে কোনোদিন বুঝবে না? রূপা আজ সব ক্লাস না করেই চলে এসেছে, তবু কলেজ থেকে বের হয়ে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে বাইরে। এই ছেলেটা কি এখানেই দাঁড়িয়ে থাকে নাকি? বিরক্ত এসে ভর করলো রূপার মনে। সে সেই লক্ষ্য করে যেই শহরে এসেছে সেই লক্ষ্য থেকে কিছুতেই সরবে না। বাসায় গিয়ে বাবাকে কল দিল। বাবার সাথে কথা বলে বুঝতে পারলো সালমা আবারও অসুস্থ হয়ে পড়েছে। রূপা ভেবে পায় না তার কী করা উচিত। হুট করে সিদ্ধান্ত নিল সে গ্রামে যাবে মাকে দেখতে। যেইভাবে সেই কাজ। দুপুরে খেয়ে রূপা অপেক্ষা করতে লাগলো রত্না পান্নার জন্য। ক্লাস শেষ করে বাসায় হেঁটে দুজনে ছুটে এলো রূপার কাছে। রূপার সাথে দুজনে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রূপা যখন জানলো সে গ্রামে যাবে, রত্না পান্না দুজনে মুখ শুকিয়ে গেল। পান্না কাঁদো কাঁদো হয়ে বলল, কেন যাবি বল, না গেলে হয় না? দূর, তুই গেলে আমাদের ভালো লাগবে না। রূপা মলিন হেসে বলল, আমিও তোদের অনেক মিস করব। অনেক দিন হলো এসেছি, বাড়ির জন্য মন কেমন করছে। মাকে দেখতে ইচ্ছে করছে খুব। মা খুব অসুস্থ। রত্না বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, তোর অপেক্ষায় থাকবো আমরা। রূপা মুচকে আসলো। তারপর দুজনকে জড়িয়ে দিল শক্ত করে। ভ্যানিটি ব্যাগে 2 সেট জামা আর 2টা বই নিয়ে রূপা বের হলো বাসা থেকে। রত্না এসে বলেছে রূপা তার গ্রামের বাড়ি যাচ্ছে। এর থেকে রূপকের মন খারাপ হয়ে আছে। না, সে রূপার মুখোমুখি হয় না। রূপার বিরক্তির কারণ হতে চায় না, তবুও তো মন জানতো রূপা পাশের ফ্ল্যাটে আছে, ইচ্ছে করলে তাকে দেখতে পারবে রূপক। রূপা বের হয়ে যাওয়ার সময় ছাদে দাঁড়িয়ে এক নজর দেখত রূপক। কিন্তু এখন কাকে দেখবে সে? রত্না পান্নার সাথে যখন হাসতে হাসতে গড়াগড়ি খেত, রূপক তখন দূরে দাঁড়িয়ে রূপার পিঠময় ছড়িয়ে থাকা কোকড়ানো চুলের ঢেউ খেলানো দেখত। রূপকের একটা গোপন ইচ্ছে, কোনো একদিন নিজের হাতে ওই তেলে তেলে চুলগুলো সে ধরবে। নিজের হাতে এই চুলে গাঁদা ফুলের মালা জড়িয়ে দেবে। কে জানে কখনো এই ইচ্ছা পূর্ণ হবে কিনা। রূপার রুমের সবার থেকে বিদায় নিয়ে বের হলো। মাহি ভীষণ খুশি, মনে মনে দোয়া করতে লাগলো রূপা যাতে আর না ফিরে আসে। এই কয়েকদিনে মাহি সবসময় মনে মনে দোয়া করতো রূপার যাতে সমুদ্রের সাথে প্রেম হয়ে যায়, তাহলে তার আর কোনো ভয় নেই রূপককে নিয়ে। সমুদ্রের ফোনে একটা টেক্সট এলো। ওপেন করে দেখলো লিখা, রূপা তার গ্রামের বাড়ি যাচ্ছে কয়েকদিনের জন্য। বিছানায় শুয়েছিল সমুদ্র। টেক্সট পেয়ে আর দাঁড়ালো না। সমুদ্র জানে কোন জায়গা থেকে গাড়িতে উঠতে হবে, তাই নিজের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে গেল। এই ব্যাগটা সবসময় তার গোছানো থাকে। হুটহাট বেরিয়ে পড়ার স্বভাব তার, এজন্য আগেই গুছিয়ে রাখে। রূপা বুক কাঁপছে দুরু দুরু করে। এই প্রথম সাহস করে বেরোচ্ছে একা একা বাড়ির উদ্দেশ্যে। ঠিকঠাক পৌঁছাতে পারবে তো? কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো রূপা। একসময় আল্লাহকে ডেকে যাচ্ছে আগে সহি সালামত বাড়ি গিয়ে পৌঁছাতে পারে। রূপক গ্যারেজে দাঁড়িয়েছে, হাতে বাইকের চাবি। রূপা আর চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সেদিনের পর থেকে রূপকের সাথে রূপার দেখা হয়নি, কথা হয়নি। রূপা রূপকের সামনে পড়তেও চায় না। হয়তো রূপক ও রূপার মনোভাব বুঝতে পেরেছে, তাই রূপাকে বিরক্ত করে না। তবে রূপা অনুভব করে তাকে কেউ নিবিড়ভাবে দেখছে। রূপা বের হয়ে রিস্কায় উঠল। রূপক বাইক নিয়ে পিছন পিছন যায়। কিছুটা যেতে রূপক রূপা রিস্কার পাশাপাশি বাইক এনে জিজ্ঞাসা করে, কবে আসবে তুমি? রূপা বিরক্তি ভুরু কুচকে স্ল্যান হেসে রূপকের পিছনে যায়। রূপক বুঝতে পারে এই মেয়েটা গ্রামের মেয়ে হলো, এর মন ভীষণ শক্ত। অন্য কোনো মেয়ে হলে আরও আগেই পটে যেত। অন্তত রূপকের প্রেমে না হলেও সমুদ্রের প্রেমে ঠিকই পড়তো। হয় আবেগে পড়তো, নয়তো সবাই প্রেমে পড়ছে তাই ওইভাবে নিজেও প্রেমে পড়ে যেত। কিন্তু তা হচ্ছে না রূপার সাথে। ওর ব্যক্তিত্ব খুবই স্ট্রং, এই জন্য হয়তো সমুদ্র এভাবে হাবুডুবু খাচ্ছে। রূপা রিক্সা থেকে নেমে কোন দিকে ভ্রুক্ষেপ না করে রূপার কাউন্টারের দিকে এগিয়ে যায়। এই বাসেই করে তো এসেছিল। মুখে অতিরিক্ত গাম্ভীর্য ফুটিয়ে দিলে রূপা এগিয়ে গেল। রূপকের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। মনে মনে বলল, একটা জীবন আমার ফুরিয়ে যাবে এক বুক আক্ষেপ নিয়ে। আহা ভালোবাসা। রূপা টিকিট কেটে কাউন্টারে বসলো। ঝড়ের বেগে সমুদ্র এসে হাসি দিল। সে একটা টিকিট কাটলো দিগলির। রূপা চমকে গেল সমুদ্র দেখে। বিড় করে গেল, আল্লাহ আমাকে শক্তি দাও, নিজের লক্ষ্যে অবিচল থাকার মনোবদলাও। নির্দিষ্ট সময়ে বাস এলো। বাসে উঠতে রূপার মাথা ঝিমঝিম করতে লাগলো। কত মানুষ বাসে, তার সিট কোনটা কীভাবে খুঁজে পাবে, কার পাশে বসবে? গাড়ির কন্ট্রাক্টর এগিয়ে এলো। রূপা নিজের টিকিট দেখে বলে, ও শিট, এটা কোনটা? কন্ট্রাক্টর এক নজর রূপার দিকে তাকাতে রূপা মুহূর্তে চোখ তুলে অতিরিক্ত গাম্ভীর্য ফুটিয়ে তুলত। সিট খুঁজে দিয়ে কন্ট্রাক্টর চলে গেল। রূপা খুশি হলো জানলার পাশে সিট পেয়ে। তার পাশের সিট এখনও ফাঁকা। রূপার বুক কাঁপতে লাগলো। রূপা সিনেমায় দেখেছে সবসময় নায়কের পাশের সিট ভুল করে হোক আর ইচ্ছে করে হোক নায়কেরই হয়। সমুদ্র সিট খুঁজতে খুঁজতে এগিয়ে এসে রূপার পাশে দাঁড়ালো। রূপার সারা শরীর ভয়ে ঠান্ডা হলো। রূপা বুঝতে পারলো এটা সমুদ্র সিট। চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার পাশে অন্য কেউ ধপ করে বসে পড়ছে। রূপার মনটা খারাপ হলো। কিছুতেই সে সমুদ্রের সংস্পর্শে থাকতে চায় না। সেখানে পাশাপাশি বসা তো দূরের কথা, চোখ মেলে তাকাতে দেখতে পেলো তার পাশে সিটে
বছর 60-এর একজন ভদ্রমহিলা, মুখে জর্দা কড়া ঘ্রাণ তার শরীরে আছে। হুট করে রূপার এত ভালো লাগলো, তীব্র জর্দার ঘ্রাণে রূপার ভীষণ সুগন্ধ মনে হলো। আল্লাহ তার ডাক শুনেছে। পিছনে তাকিয়ে দেখলো সমুদ্র তার ঠিক পিছনের সিটে, জানলার পাশে। পিছনে তাকাতে দুজনে চোখাচোখি হয়ে গেল। সমুদ্র হেসে বলল, পিছনে ফিরে আমাকে খুঁজছে তাই না? আমি তোমার কাছাকাছি আছি অপরূপা। মাথা সামনের দিকে ঘুরিয়ে মনে মনে রূপা বলল, আর পিছনে তাকাবো না, এই জন্মের মতো আর তাকাবো না শালা। পান খাওয়া ভদ্রমহিলা রূপার দিকে তাকিয়ে বলো, তুমি কোনখানে নামবা বইন? দিঘলি নামবো আমি। আমিও দিঘলি নামবো। ঢাকায় কি করো? ঢাকা থেকে পড়ি। বাম্মা কই? গ্রামে। জি। বিয়ে হয়েছে নি বোন তোমার? রূপা এই প্রশ্নের জবাব দিল না। সে বুঝে গেল এর পরের ব্যাপারটা কী হতে পারে। ভদ্রতার সূচক হেসে চুপ করে রইল। ভদ্রমহিলা দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, ও বুঝছি, বিয়ে হয়নি। আমার আবার একটা নাতি আছে বুঝলা। একটু একটু কালা, তাই কালা হইল কিয়া গলার মালা, সুন্দর হইল ঝাড়ুশালা। এই মুরব্বির কথা বুঝলা? তুমি আবার মন খারাপ কইরো না। তুমি মেলা সুন্দর। আমার তোমারে মনে ধরছে। আমার নাতি মেট্রিক পাস দিছে। পাস দিতে পারে নাই তয়েও সে ভালো। গ্রামের 2টা পুকুরে মাছ চাষ করে, গরু আছে 4টা, জায়গা জমি আছে, ঘরও করেছে। 4 চালা টিনের ঘর, অনেক বড় কইরা ঘর করছে। এখন পাকা পায়খানা বসাইবো। 2টা বোনরে বিয়ে দিছে। এখন তার বিয়ের পালা। সমুদ্র কান খাড়া করে শুনতে লাগলো দুজনের কথোপকথন। ভদ্রমহিলার কথা শুনে বলল, বুড়ি তোর নাতির গুষ্টি কিলাই আমি। তুই শুধু একবার ঠিকানা বল, ওর মাছের পুকুরে গিয়া আমি মাছ মারার ওষুধ ঢালাই আসমু। আমার সামনে আমার কলিজারে ছিনিয়ে নেওয়ার ধান্দা? রূপা কিছু না বলে মুচকি হাসলো। মাথা ধরে যাচ্ছে তার, তবে মায়াও লাগছে। এই মানুষগুলো ভীষণ সহজ সরল, নত চেনা নেই জানা নেই একটা মেয়ের কাছে সব বলা শুরু করে দিছে। শহরের মানুষের মধ্যে এই স্বভাব নেই। ভদ্রমহিলা আবার প্রসঙ্গ থেকে সরে গিয়ে তার স্বামীর প্রসঙ্গে চলে গেলেন। রূপার হাত ধরে বলতে লাগলো, বুঝলা বোন, তোমার দাদা মানে আমাকে ঘরের উনি, আমার নাতি ওনার মতো হয়েছে। তোমার দাদা গো বোন আমার এত আদর করতো, আমারে রাইখা মাঠে ক্ষেতের কামেও যাইতে চাইতো না। বারবার কইয়ে যেত দুপুরে আমি নিজের হাতে যেন হল লইগা ভাত পাঠাইলি, কাউরি দিয়ে পাঠাইলে সে খাইবে না, এমন পাগল আসলো তিনি। সমুদ্র পিছন থেকে বিড়বিড় করে বলল, একেবারে আমার মতো ছিল দাদি। দেখেন না, আমি আমাকেও ঘরের ওনার ছাড়া কিছুই বুঝি না। এই জন্য তো তার সাথে সাথে আমিও চলে এসেছি, শুধু তারে নিরাপত্তা দেওয়ার জন্য দাদি। দিন রাত নাই আমাকে ঘরের ওনারে এক নজর দেখার জন্য মহল্লার কুত্তার মতো ফুটপাতে বসে থাকতে থাকতে এখন একদিন যাইতে দেরি হলে ওরে আমারে ঘেউ ঘেউ করে জিজ্ঞাসা করে, এত দেরি হয়েছে কেন? তবুও সে আমারে বুঝে না, অথচ এলাকার কুত্তাগুলো আমারে বুঝে গেছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে রূপা নেমে গেল বাস থেকে। রূপার পিছু পিছু সমুদ্রও নেমে গেল। রূপা রিক্সা নিয়ে সোজা রিক্সায় উঠে গেল। সমুদ্র হা করে দাঁড়িয়ে রইল বোকার মতো। কেন সে এখানে এসেছে? কোনো দরকার ছিল তার? না, শুধু রূপাকে নিরাপত্তা দিতে। মনে মনে হাসলো সমুদ্র নিজের বোকামির জন্য। অযথা একটা কাজ করে বসলো, অথচ মনে ভীষণ প্রশান্তি লাগছে। সারা জীবন যদি এই মেয়েটাকে এভাবে আগলে রাখার দায়িত্ব সমুদ্র পেত, ভাগ্য কি এতটা সদয় হবে তার উপর, কে জানে। রূপা চলে গেছে অনেকক্ষণ। সমুদ্র দাঁড়িয়ে আছে সেখানে, এক বুকে হাহাকার ভিতর। কার জন্য এতটা পথ পাড়ি দিয়ে এসেছে? এই ময়না পাখি কি কখনো ধরা দিবে তার এই মন পিঞ্জরায়? এই যে বিনিদ্র রজনীর সাক্ষী, সাক্ষী প্রিয় গিটার, সাক্ষী আকাশের তারারা, সমুদ্রের নিঃসঙ্গতার সাক্ষী, এরা সবাই। এরা জানে সমুদ্র ভালো নেই। এরা শুনে একটা ক্ষতবিক্ষত হৃদয় আত্মনাদ। এরা দেখে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে সমুদ্র। এরা বুঝে বোবা হৃদয়ের নিঃশব্দ চিৎকার। অথচ যার জন্য সোনার দেহখানা পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে, যার জন্য বুকের বেদনার ঢেউ আশ্রে পড়ছে, সেই তার খবর রাখে না। সে জানেই না ভেতরে ভেতরে একটা মানুষ ভীষণভাবে শেষ হয়ে যাচ্ছে। তথাকথিত সেই ব্যক্তিত্ব যদি সমুদ্র ধরে রাখে, তাহলে কি হবে রূপার? নিজের একটা মানুষ থাকে মানুষের জন্য, যাতে তার কাছে ভেঙে চুরে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখতে হয়, তার কাছে আসলেও যাতে ভার না করতে হয়। আমি যা, আমি মন থেকে যেমন, ঠিক সেভাবে নিজেকে প্রকাশ করা, যাতে যাতে করে তার সামনে গাম্ভীর্য অদৃশ্য মুখোশ পরে থাকতে না হয়। নিজের ব্যক্তিত্ব, ইগো, গাম্ভীর্য বজায় রেখে যদি কাউকে আপন করে নিতে হয়, তবে সেখানে মনে হয় কিছুটা ফাঁকফোকর রয়ে যায়। সেখানে অন্তত নিজের 100 ভাগ প্রকাশ করা যায় না। আর যার কাছে নিজের শতভাগ প্রকাশ করা যায় না, নিজে বিলিয়ে দেওয়া যায় না, তবে সে যাই বলুক, সমুদ্র মনে হয় সেখানে আমি সম্পূর্ণভাবে তোমার। এই কথাটা বুক ফুলিয়ে বলা যায়। কেউ না জানুক, আমি তো জানবেই আমি পুরোপুরি তার হতে পারিনি। সমুদ্র রূপার পুরোপুরি চায়, নিজেও পুরোপুরি হতে চায়, যাতে কখনো অবচেতন মনও বলতে পারে না কখনো সমুদ্র কিছু নিয়ে ভান করছে। সে নিজের কাছে নিজে স্বচ্ছ থাকতে চায়। এতে তাকে সস্তা ভাবুক, সে বরং সেই শব্দটাকে পজিটিভলি নেবে। সস্তা বলুক, পাগল বলুক, যা ইচ্ছে তাই বলুক, আপন মনে হাসে সমুদ্র। তারপর গলা ছেড়ে গান গায়। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। কিছুক্ষণ উদ্দেশ্যহীন ঘোরাঘুরি পর সমুদ্র আবারও বাসের কাউন্টারে গেল। ঢাকায় ফিরে যাবে এখন। এখানে তো তার কোনো কাজ নেই, থাকবে কোথায়?
যাকে শঙ্খ দিতে এসেছিল সে তার গন্তব্যে পৌঁছে গেছে, এবার আর কোনো চিন্তা নেই। পরবর্তী বাসে সমুদ্র আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রূপকের হাত পা কাঁপছে। এত ভয় লাগছে কেন? বাড়ির সামনে রিক্সা থেকে নামতে ভয়ের একটা শীতল স্পর্শ রূপাকে ছুঁয়ে গেল। সমুদ্রের সাথে এক বছর আসার পরেও তো এত ভয় লাগেনি, এখন কেন এক অজানা ভয় তাকে চেপে ধরছে? ভেতরে যতই যাচ্ছে ততই মন বলছে বাড়ি আসা উচিত হয়নি। চারিদিকে এশারা যান। রূপা অন্ধকারে উঠোনে দাঁড়িয়ে। দাদির ঘর থেকে হাসাহাসির শব্দ ভেসে আসছে। তাদের ঘরে হেরিকেন আলো জ্বলছে। গুনগুন করে অনিতা বই পড়ছে। অল্প অল্প শোনা যাচ্ছে সিরাজ হায়দার আজ একটু সকাল সকাল দোকান বন্ধ করছে। মনটা অস্থির হয়ে আছে তার। অনুর সাথে কথা হয়নি 3-4 দিন হলো। যতই মেয়ের উপর রাগ করে থাকুক, এখন কেন জানি না মন পড়ছে মেয়ের জন্য। মনে হচ্ছে মেয়েটা যদি সময়টাতে দেশে থাকতো, বাড়িতে থাকতো, এই সময়টা একটা মেয়ের জন্য কেমন সেনসিটিভ হয় সময়, তাই তিনি জানেন। কে জানে ওখানে নিজের সব রান্নাবান্না ঘরের কাজ করতে কতটা কষ্ট হয় মেয়েটা। খেতে পারে কি ঠিক করে? আহা, বাড়িতে থাকলে তো নিজে খাইয়ে দিতেম। মেয়েদের মা যেহেতু অসুস্থ সেহেতু তিনিই তো নিজেই তো খাওয়াতেন মেয়েকে, 100 বার খাওয়াতেন। মেয়ে যা ইচ্ছে করে তাই এনে দিতেন মেয়েকে। সে যাতে চোখে জল এলো মেয়েটার এই অবস্থায়। ওর মেয়ের হায়ে হাত তুলছে, সব কাজ হারিয়েছে। আল্লাহ সহায় ছিল বল, নয়তো প্রথম 3 মাসে তো নানা রকম রিস্কের ব্যাপার থাকে অনেকের। ভাবতে চোয়াল শক্ত হলো তার। সেদিন অনামিকাকে নিয়ে এসেছিল বাড়িতে, সেদিনের কথা মনে পড়ে গেল। দোকানে বসেছিল, সেই মুহূর্তে কল এলো তার ফোনে। বিদেশি নাম্বার দেখে কিছুটা অবাক হলো, তবুও রিসিভ করলেন। ভালো মন্দ কুশল বিনিময়ের পর শাহেদ নিজের পরিচয়টা দিলেন। ফোনটা রেখে দিতে যাচ্ছিলেন কিন্তু তিনি রাখলেন না। শাহেদ কাতর স্বরে অনুরোধ করলেন। শাহেদ অনুনয় করে বললেন, আব্বা প্লিজ আমার একটা কথা শোনেন। আপনার মেয়েটা অসুস্থ বাবা, আমাদের বাড়িতেও ভালো নেই। সুযোগ পেলে আমার মা ওর গায়ে হাত তুলে আজকে ওকে মেরেছে অকারণে। আমি ওখানে ওখানে রাখতে চাইনি আব্বা। আমি জানি আপনি রাগ হচ্ছেন আমার এসব কথা শুনে। ভাবছেন আপনার মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করার পরও তাকে যথাযথ মর্যাদার সাথে রাখতে পারিনি। আমি ওকে এই দেশে নিয়ে আসার সকল ব্যবস্থা করতেছি আব্বা। ততদিন পর্যন্ত আপনি আপনার কাছে এনে রেখেন। আপনার মেয়েকে আমি সারাটা জীবন রানী করে রাখবো বলে কথা দিয়েছিলাম। আমি আমার কথা রাখতে চাই। আমাকে একটু সাহায্য করুন আর অল্প কয়েকটা দিন। শায়দ কথার মধ্যে কিছু একটা ছিল যা জমে থাকা রাগের মধ্যে পানি ঢেলে দিয়েছে। সেদিন ছুটে গিয়ে মেয়েকে নিয়ে এসেছেন তিনি। ভাবতে ভাবতে বাড়ি চলে এলেন। উঠানে কেউ দাঁড়িয়ে থাকায় বুঝতে পারলেন, গলা খাঁকড়ি দিয়ে তিনি। তারপর টর্চ লাইট জ্বালাতে চমকে উঠলেন। রূপা, তার আদরের অপরূপা। আমার অপরূপা বলে সিরাজ আয়দার এগিয়ে এলেন। ছোট্ট বাচ্চার মতো রূপা এসে বাবাকে জড়িয়ে ধরল। রূপা জানে না কোনো এক অজানা কারণে 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কান্না ভেজা শহরে সিরাজ আয়দার বলেন, আইসোস মা, ভালো করছোস। কতদিন তারে দেখিনি। আমার ঘর মাতিয়ে রাখবো যারা, আজ একসময় আজ তারা কেউ নেই। একসময় প্রতিদিন ঘুম ভাঙলে চিন্তা করতাম আজকে এতগুলো মুখে খাবার জুটামো কী করে। অথচ আজ চিন্তা করি, আবারও যদি আমার 4টা পরিরে একলগে পাইতাম, তবে আর এক মুহূর্ত লইগে দূরে যাইতে দিতাম না। না খাওয়াই থাকতাম, তবুও মাইয়াগো বুকের মধ্যে রাখতাম। মারে, সন্তান বড় হইলে এমনি দূরে চইলে যাইতে হয় কেন? কেন ওরা ছোটবেলার মতো কইরা বুকের ভিতর পাখির ছানার মতো ঘাপটি মেরে বসে থাকে না? এত বড় হয় কেন সন্তান? রূপা জানে না কি উত্তর দিবে। উত্তর কি আদৌ আছে তার জানা? সিরাজাদের মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। সালমা এক দৃষ্টিতে চালের দিকে তাকিয়েছেন। রূপা পাশে দাঁড়িয়ে মামা বললেন। সালমা চমকে উঠে বললেন, কে 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 ডাকছে? আমি দেখছি মা। কে, অনু? আমার অনু? না না, নাকি আমার অন্তু? কে কথা কয় কেন? কে ডাকে আমারে? অনিতা কই আমার? ওমা অনিতা, কই গেছিস? রূপার ভীষণ কষ্ট হয়। মা সবার কথা বলে, অথচ তার কথা বললো না কেন? তার কথা কি মায়ের একটুও মনে নেই? কোন অপরাধ মেয়ে মা তাকে এভাবে ভুলে গেল? মা, আমি তোমার রূপা, অপরূপা। সালমার চোয়াল শক্ত হলো। কোনো এক অজানা কারণে সালমা রূপাকে এখন সহ্য করতে পারছে না। সালমার চেহারায় হিংস্রভাব ফুটতে লাগলো। চিৎকার বলল, কেন আইসস তুই? বাইর হ। তুই কেউ না আমার। তোর লইগে আমরা গ্রামে থাকতে পারি না। নাগর লইগে ভাইগে গেছস না তুই? আবার ফিরে আইলি কেন? তোর নাগর কই এখন? তোর লইগে এত অসম্মান আমাকে, তোরে আমি শেষ করে দেব। রূপা চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। সালমা ছুটে আসতে নিতে শেহজাদা হাত ধরে ফেললেন তার হাত। তারপর কঠিন এক ধমক দিতে গেল সালমাকে। তার মুখ থামলো না। বিড়বিড় করে বলল, না না, শেষ করে দিমু আমি তোরে। তুইলা চইলা যা, যেখান থেকে আছিস সেখানে। তোর মতো দুশ্চরিত্রা মাইরা আমার লাগে না। আমার মাইয়াকে বিয়া দিতে পারমু না তোর লইগা। তোরে আজ আমি শেষ করে দেবো। শেহজাদা সালমাকে ছেড়ে মেয়েকে নিয়ে তাদের রুমে দিয়ে এসে বললেন, তুই একটু জিরাও ল মা, দরজা আটিয়ে রেখে। রূপা ভেবে পেল না কী করবে। মা কেন তাকে কিছুতেই বুঝতে পারে না। মা কি আর কখনোই তাকে ভালোবাসবে না? কান্না আসে রূপার। বুকের ভিতর থেকে চেপে রাখা কান্না সবাই বের হয়ে আসে। শেহজাদা রান্নাঘরে ছুটলেন। মেয়ে এসেছে কতদিন পর, 2টো ডিম ভাজবেন, একটা মাছ ভাজি করবেন। রূপা বসে কান্না করছে। দরজায় টোকা দিতেই রূপা উঠল দরজা খুলতে। পর মুহূর্তে দরজা না খুলে টিনের ফোকর দিয়ে তাকাতেই দেখলো সালমা দাঁড়িয়েছে। রূপা কিছু না ভেবে দরজা খুলতেই সালমা ঝাঁপিয়ে পড়লো রূপার উপর। গলা টিপে ধরে বলল, শেষ করে ফেলবো আমি তোর। তোর লইয়ে গ্রামে মুখ দেখাইতে পারি না।
তোর লাইগা সবাই আমাকেও শরম দেয়, তুই মর। অনিতা দৌড়ে গিয়ে বাবাকে চায়, আব্বা মা আবার গলা টিপা ধরছে। সিরাজাদের সব পেরে ছুটে এলেন, এনে সালমাকে সরানোর চেষ্টা করেন। সালমার গায়ে যেন হাতির মতো শক্তি এসেছে। অনেক কষ্টে সালমাকে রূপার থেকে আলাদা করলেন। রূপার নিঃশ্বাস নিতে পারছে না, হাঁপাতে লাগলো। সিরাজাদের কী করবেন ভেবে পেলেন না। সালমা সরে গিয়ে এক কোণে বসে কাঁদতে লাগলো অন্তু করে। সেই রাতে কারো খাওয়া হলো না, কেউ ঘুমোতে পারল না, সবাই জেগে রইল নিজের জায়গায়। পরের দিন সকালে রূপা ঘুম থেকে উঠে বাবার কাছে গিয়ে বলল, আমি চলে যাবো আব্বা। শেহজাদার জবাব দিতে পারলেন না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রূপা বাবার দিকে তাকিয়ে রইলেন। বাবার বয়স এই এক রাতে অনেকখানি বেড়ে গেছে, কেমন বৃদ্ধ মনে হচ্ছে আজ বাবাকে। মা বাবাকে বৃদ্ধ হতে দেখার মতো শোক মনে হয় আর কিছুতে নেই। শেহজাদা রূপাকে নিয়ে বাস স্ট্যান্ডে এলেন। মেয়েকে বাসে তুলে দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বাস ছেড়ে দিল একটা সময় পর। তারপর আস্তে আস্তে দৃষ্টির সীমানায় বাইরে চলে গেল বাস। অপলক তাকিয়ে রইলেন শেহজাদার। বুকের ভিতরে শূন্য হতে হতে একসময় মনে হলো ভীষণ একা তিনি। জীবনে এরকম কেন? আর কি কখনো সব ঠিক হবে না? বাসের ঝাঁকুনি, চারিদিকে কোলাহল, মানুষের কথাবার্তা, কোনো কিছু রূপাকে স্পর্শ করতে পারছে না। সে নিজের ধ্যানে মগ্ন হয়ে এসেছে। বুকের ভিতর অজানা ব্যথা আঘাত হানছে বারবার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে রূপার। কেন এত কষ্ট পাচ্ছে বুঝতে পারছে না। ফোন বাজছে, বের করে দেখলো রত্নাকর কোষে। রূপা কল কেটে টেক্সট দিল, আমি বাসে ঢাকায় আসতেছি। কোনো দোষ না করে দিন শেষে সে নিজেই অপরাধী হয়ে এলো। যেই উত্তেজনা নিয়ে বাড়ি গিয়েছিল, ফিরে এসেছিল ঠিক দ্বিগুণ কষ্ট নিয়ে। রূপার দম বন্ধ হয়ে আসছে। এত ব্যথা, এত যন্ত্রণা, এত আঘাত কীভাবে সইবে? বাস কতক্ষণ ধরে চলছে, এখন কয়টা বাজে কিছুই জানে না রূপা। ঢাকায় পৌঁছতে আরও কতক্ষণ লাগবে তাও জানে না। বাসের কন্ট্রাক্টর এসে বলল, আপা শাহবাগ তো আইসে গেছি, নামবেন না আপনি? রূপা হুঁশ ফিরল ততক্ষণে। সিট থেকে উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না সে। অনেক কষ্টে সামনের সিট ধরল। উঠতেই মাথাটা চক্কর দিল। রূপার তখন মনে পড়ল গতকাল সকালের পর থেকে এখন পর্যন্ত না খেয়ে আসে সে, এজন্য শরীর দুর্বল হয়ে গেছে আরও বেশি। অনেক কষ্টে রূপা বাস থেকে নামতে রূপার মাথা ঘুরতে এলো। পা ফেলার শক্তি নেই শরীরে, সবগুলো যেন গুলিয়ে যাচ্ছে। কোথায় বাসা, কোথায় রিক্সা, কিভাবে যাবে সব মাথা থেকে বের হয়ে যাচ্ছে। মাথায় শুধু ঘুরছে, মা আমায় ভালোবাসে না কেন? কেন আমাকে চিনতে পারে না? শূন্য দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে দেখতে পেলো রূপা গোলগাল ছেলেটা দাঁড়িয়েছে, দুই হাত পকেটে ঢুকে ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে। রূপার মাথা কাজ করছে না, সারা পৃথিবী দুলছে। সমুদ্রে এগিয়ে এলো। রূপা তার স্বাভাবিক লাগছে না কিছুতেই। গতকাল যেই সুস্থ স্বাভাবিক মেয়েটাকে দেখে এসেছে, আজ তার কী হলো? চোখ মুখ বসে আছে। এক রাতে যেন অনেক শুকিয়ে গেছে। মাথার সব চুল এলোমেলো হয়ে গেছে। কপালে এসে অবহেলিতর মতো লেপ্টে আছে তার। সমুদ্র কোমল মনে আরও দ্রবীভূত হলো। হঠাৎ করে মনে হলো এই মেয়েটা ছাড়া তার কিছুতেই চলবে না। না মানে না, কিছুতেই না, অসম্ভব। এই মেয়েটাকে গুছিয়ে রাখতে হলে তাকে এই মেয়েটার হতে হবে। এই মেয়েটা বড্ড এলোমেলো। সমুদ্র চোখের কোণে জল এলো। রূপক ঠিক এরকম এলোমেলো তো রূপকও থাকতো। সাহস করে রূপার হাত ধরে বলল, কী হয়েছে তোমার? এরকম উদ্ভ্রান্ত মতো রাখছে কেন? রূপা কী বলবে? রূপা কী বলবে? তার মা তাকে ভালোবাসে না, একটুও ভালোবাসে না তার মা তাকে। না, এই কথা বলা যাবে না। নিজের কষ্টে নিজেকে স্থির করে রূপা বলল, আমার কিছু হয়নি, হাত ছাড়ুন। সমুদ্রে হাত ছেড়ে দিতে রূপা সোজা হাঁটতে লাগলো। রিক্সা খুঁজে নিয়ে রিক্সায় উঠতে যেতে মাথার চক্কর দিয়ে উঠল রূপা। রিক্সাওয়ালা মামা শক্ত করে হাত ধরে ফেলল রূপার। সমুদ্র দ্রুত এগিয়ে গিয়ে রিক্সায় উঠে রূপার হাত ধরে রূপাকে রিক্সায় তুলল। তারপর রূপার সাথে বসে যেতে লাগলো। রূপা বুঝতে পারছে কাজটা ঠিক হচ্ছে না, সমুদ্রের সাথে যাওয়া উচিত হচ্ছে না, কিন্তু শরীর এতটাই ভেঙে পড়ছে যে রূপার পক্ষে কথা বলাও সম্ভব না। রিক্সা থেকে চলে গেলে রূপকের সামনে দিয়ে এত বুক জ্বালা নিয়ে রূপক তাকিয়ে রইল। আস্তে আস্তে রিক্সা রূপকের দৃষ্টি আড়াল চলে গেল। বাইকের সাথে হেলান দিয়ে দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে রূপক সবটাই দেখলো। একবার ইচ্ছে করছে এগিয়ে যেতে রূপার কাছে। সমুদ্রের আগে সেই দেখেছে রূপাকে বাস থেকে এলোভেলো নামতে। রূপক যেত রূপার কাছে, তার আগে দেখলো রূপা সমুদ্রের দিকে তাকিয়েছে। এরপর রূপার কাছে যাওয়ার মনে হলো না। আচ্ছা, রূপা কি কখনো জানবে রূপক যে সাত সকালে এসে এখানে দাঁড়িয়ে আছে রূপার অপেক্ষায়? না, রূপক জানতো না রূপা আজকে আসবে, তবুও এসে দাঁড়িয়েছিল। আজ না আসুক কাল আসবে, কাল না আসুক পরশু, নয়তো 2 দিন, নয়তো 3 দিন, পরপর 1 সপ্তাহ পর। রূপক প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকবে ভেবে ঠিক করেছিল। রূপক দাঁড়িয়েছিল, তখনই পান্না কল দিয়ে বলল, দাদা রূপা আসতেছে ঢাকায়। মনে মনে হেসে রূপক, রূপা আজ থেকে যদি 1 মাস পরেও তুমি আসতে, আমাকে ঠিক এই জায়গায় ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে। সমুদ্র বসে বসে দোয়া করতে লাগলো রিস্কা যাতে চেইন পড়ে যায়, অথবা সামনের রাস্তা আজ বন্ধ হয়ে যায়। রাস্তাটা আজ কেউ তারকাটা লাগিয়ে দেখ। এই পথ যেন শেষ না হয় অনন্তকাল ধরে। এই রিস্কা চলুক, কিন্তু তার হয়। রূপকের বাসার সামনে এসে রিস্কা দাঁড়ালো।
রূপা রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিল। সমুদ্র রূপার হাত ধরে বলল, আমি ভাড়া দিচ্ছি, তুমি যাও। অন্য সময় হলে হয়তো সমুদ্রের ভাগ্য এত প্রসন্ন হতো না, রূপার সাথে রিক্সা আসার ও স্বপ্ন পূর্ণ হতো না। কিন্তু আজ রূপা ঠিক নেই, সমুদ্র বুঝতে পারল। কি এক ভালো লাগা, আবেগ সমুদ্র মন প্রাণ জুড়ে আছে। রূপার সাথে এক রিক্সা করেও এসেছে সে। রূপার একটু কাছাকাছি সে আসতে পেরেছে। ফোন বের করে অচেনা নাম্বারটিতে টেক্সট দিল সমুদ্র। আপনি কে আমি জানি না, ধন্যবাদ এত বড় উপকার করার জন্য। আপনি না টেক্সট দিলে আমি সেদিনও জানতে পারতাম না রূপা বাড়ি যাচ্ছে, আর আজও জানতে পারতাম না রূপা আসছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, বারান্দায় দাঁড়িয়ে মাহি রূপাকে দেখে ভুরু কুচকে তাকালো। সমুদ্রের সাথে এক রিক্সা করে এসেছে দেখে মাহির কিছুটা ভালো লেগেছে। এতটাই তো চায় সে রূপকের থেকে দূরে থাকে এই মেয়েটা। রত্নার থেকে জানতে পেরেছে আজ রূপা আসবে, সেই থেকে মাহি অস্থির হয়ে দাঁড়িয়েছে। রূপা রুমে এসে কোনো দিকে না থেকে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে থরথর কাঁপতে লাগলো রূপা। নিপা রূপার কপালে হাত দিয়ে দেখলো রূপা প্রচণ্ড জ্বর। রত্না পান্নার কাছে গিয়ে কথাটা বলতে দুজনে ছুটে এলো। রূপার কোনো হুঁশ নেই। দুই বোন দুপাশে ধরে রূপাকে নিজেদের বাসায় নিয়ে এলো। রূপক ততক্ষণে মোড়ের ফার্মেসি থেকে ডাক্তার ডাকতে ছুটে গেছে। ডাক্তার এসে জ্বর মাপলো, প্রেশার চেক করলো, ওনার মাথায় জলপট্টি দিল, হাতের তালু পায়ের তালু মুছে দিল বারবার। আর ওনারা শরীর দুর্বল, কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিন। রত্না বলল, দাদা ভাগ্যিস মা আজকে বাসায় নেই, নয়তো রূপাকে এখানে আনা যেত না, আর ওর সেবা কেউ করতো না। কঠোর রূপগুলো, মা থাকলেও আমি রূপাকে নিয়ে আসতাম তোদের রুমে, ও অসুস্থ হলে কারো পরোয়া করি না আমি। বালতিতে করে পানি এনে রূপক রূপার মাথায় ঢালতে লাগলো। ভেজা কাপড় রত্না হাতে দিয়ে বলো, তুই ওর হাত পা মুছে দে। পান্না বলো, তুই দে দাদা। রূপক হাসলো, হেসে বলল, সেই ভাগ্য আমার কি হবে কোনো দিন? রূপা যদি জানে আমি ওর অনুমতি ছাড়া ওকে ছুঁয়েছি ওর অসুস্থতার সুযোগ নিয়ে, তবে আমাকে ও খুব খারাপ মনে করবে। এমনিতে তো আমার রেকর্ড খুব একটা ভালো না এলাকার, সবাই আমাকে গুন্ডা ভাবে। রূপক হাসতে লাগলো এই কথা বলে। রত্না ছলছল দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলো, আমরা কেউ বলবো না দাদা, তাহলে সে জানবে না। রূপক হেসে বলল, তাহলে তো সেটা তোদের খাঁটি বন্ধুত্ব হলো না। বন্ধুত্ব সব কিছুর ঊর্ধ্বে। আমি তোর ভাই বলে নিজের বন্ধুর সাথে বেইমানি করবি? আমি নিজের কাছে নিজে আজীবন ছোট হয়ে থাকবো। আমি ওর অনুমতি ছাড়া ওকে ছুঁই, তেমনই তোরাও থাকবি। রত্না কেঁদে বলল, দাদা রূপা যদি তোর না হয়, এত ভালোবাসা তোর কিভাবে থাকবে? রূপক বলল, না পেলে কি ভালোবাসা থাকে না? ভাগ্যে কী হয়েছে সেটা কে জানে, হয়তো পারে রূপা আমারই হবে। তুমি অপরূপা, পর্ব 10।